In today's video, you will learn present indefinite, past indefinite, future indefinite tense. These three tenses, okay? But we should do at least one. But here, I will actually help you to know how to learn to use these three tenses, okay? And you know, it is very easy to use these three tenses. And now I would like you to actually understand this in Bengali, Hindi, and English, three languages, okay? And first, present indefinite. Present, P-R-E-A-C-T, present simple, you can call it present simple tense. Present simple or present indefinite is same. প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট সিম্পল একই জিনিস। কীরকম? প্রেজেন্ট সিম্পল টেন্স হচ্ছে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? আমরা ভার্বের তিনখানা ফর্ম নাম দিচ্ছি। একটা আছে ভার্বের ফার্স্ট ফর্মটা হচ্ছে গো, সি, প্লে, রাইট, এগুলো হচ্ছে ফার্স্ট ফর্ম। তারপর যদি সেকেন্ড ফর্ম করো, সেকেন্ড ফর্মটা হচ্ছে গো এর পাস্ট হচ্ছে ওয়েন্ট। গো মানে যাই, ওয়েন্ট মানে গিয়েছিল। স, সি এর পাস্ট হচ্ছে স, সি মানে দেখা, স মানে দেখেছে। প্লে মানে খেলা করা, আর প্লেড মানে খেলা করেছে, তাই তো? প্লে। রাইট মানে লেখা, আর রোট মানে লিখেছিল। এটা হচ্ছে সেকেন্ড ফর্ম। এই তিনখানা ফর্ম থাকে ভার্বের তিনটে রূপ। এবার যদি থার্ড ফর্মটা হয়, থার্ড ফর্মটা কি হয় বলো তো? থার্ড ফর্মটা হয় কি, যে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ফর্ম তার পাস্টেরই কোনো কিছু প্রকাশ করবে তার থার্ড ফর্মটা। তা পাস্ট পার্টিসিপল ফর্মটা আমাদের কিন্তু প্রয়োগ হবে না, প্রয়োগ করলে হবে না, বা পাস্ট পার্টিসিপল ফর্মটা দিয়ে আমরা কখনো ফিউচার ইনডেফিনিট বানাতে পারবো না। কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো ফর্ম দিয়ে তৈরি প্রেজেন্ট। ভার্বের ক্রিয়ার বর্তমান রূপ, ভার্ব এর প্রেজেন্ট ফর্ম এর দ্বারা, ঠিক আছে, ভার্বের প্রেজেন্ট ফর্মের দ্বারা তৈরি প্রেজেন্ট সিম্পল, P-R-E-A-C-T, প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট, ঠিক আছে? ভার্বের প্রেজেন্ট ফর্ম কি করব? আমি ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসিয়ে এই ভার্বের প্রেজেন্ট ফর্মটা আনলাম, একটা সাবজেক্ট বসাবো। ধরে নিই আই মানে আমি ধরো একটা কোনো কথা বলবো। আমি যদি কোনো কথা একটা বাক্য বানাতে যাই বাংলাতে, আমিটা বাংলা ভাষাতেও আমিটা আগে বলবো, इंग्लिशेও আমিটা বলবো। अगर हिंदी में करने जाए तो मैं बोलूँगा पहले। তো এখানে আমিটা বলে নিলাম, বলার পরেই ভার্ব হিসেবে, যেহেতু ইংরেজিতে বাক্য গঠনের নিয়ম হচ্ছে প্রথমে ভার্ব সাবজেক্ট বসাতে হয়, তারপর ভার্ব আনতে হয়, তারপর অবজেক্ট আনতে হয়। এটা হচ্ছে বাক্য গঠনের রূপ। তাহলে এখানে আমি প্রথমে আই সাবজেক্ট হিসেবে বসালাম, তারপর গো ভার্বের প্রেজেন্ট ফর্মটা এনে বসিয়ে দেবো। সাবজেক্টের পরে যেহেতু ভার্ব আনতে হয়, তা ভার্বটাকে, এই যে ভার্ব, প্রথমে যে সাবজেক্ট বসালাম আই, তারপর ভার্বটা বসালাম, এই যে ভার্বটা হচ্ছে গো, গোটা এসে এনে এখানে বসালাম। গো মানে যাওয়া, তাহলে মানে আমি যাই, আর গো মানে যাওয়া, বর্তমানে যাওয়া, এটা বর্তমান রূপ। প্রেজেন্ট ফর্ম মানে হচ্ছে বর্তমান রূপ। তাহলে যাই কথাটা প্রকাশ পেলো, আমি যাই। এইবার তুমি যদি একটা অবজেক্ট ব্যবহার করো, বাড়িতে যাই, বাড়িতে, বা স্কুলে, তো স্কুল বললে স্কুলের দিকে বোঝাচ্ছে, তাহলে টু স্কুল, এটা হচ্ছে অবজেক্ট। আই গো টু স্কুল, ঠিক আছে, আমি স্কুলে যাই। তাহলে আমি স্কুলেটা লাস্ট টাইমে বসাতে, বাংলাতে আমরা স্কুলেটাকে আগে বলি, তাহলে স্কুলে বললে তাহলে এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট হয়ে গেল। এইভাবে করে প্রেজেন্ট ইনডেফিনিট তৈরি হবে, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট আমরা শিখে ফেললাম যে প্রেজেন্ট ইনডেফিনিট কী করে, একটু উদাহরণ আরও দেখে নিই। তাহলে এবার যদি আমরা পাস্টের কোনো কিছু বসাতে চাই, যদি পাস্ট সিম্পল বানাতে চাই, তাহলে কি করব আমরা? পাস্ট সিম্পল বানালে দেখে নাও, পাস্ট ভার্বের পাস্ট ফর্মটাকে নিয়ে আসবো,
প্রথমে আমরা বাক্য গঠনের নিয়ম কি, বাক্য গঠনের নিয়ম আমরা কি দেখলাম, সাবজেক্ট বা অবজেক্ট বললাম। তাহলে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট এই তিনটে আমরা বসালাম। বসানোর পরে প্রথমে সাবজেক্ট আনবো, আই বলে দিলাম আমি। ভার্বের সাধারণ রূপ, ভার্বের বর্তমান সাধারণ রূপ, ভার্বের বর্তমান রূপ কি, ভার্বের ভার্বের বর্তমান রূপ হচ্ছে গো। প্রেজেন্ট ফর্ম অফ গো ইজ গো, এর মানে হয় যাওয়া। এবার পাস্ট ফর্ম অফ গো, গো এর পাস্ট ফর্ম কি, গিয়েছিলাম। তা গো গিয়েছিলাম কথাটা মানে হচ্ছে ওয়েন্ট। তাহলে আমরা কি করব, সাধারণ বর্তমান যেহেতু, তাহলে এটা সাধারণ বর্তমানে শুধু গোটা বসিয়ে দিলাম, সাধারণ বর্তমান হয়ে গেল। এই যে প্রেজেন্ট সিম্পল হয়ে গেল, আমি স্কুলে যাই। তা এবার আমি গিয়েছিলাম, তার সাধারণ অতীত হবে, তাই তো। আই এর পরে আই মানে আমি, এটা সাবজেক্ট। ভার্বটাকে সাধারণ অতীতের, সাধারণ অতীত, ভার্বের সাধারণ অতীত রূপ কি, ওয়েন্ট। ভার্বের সাধারণ বর্তমান রূপ কি, গো। সাধারণ অতীত রূপ কি ভার্বের, গো ভার্বের, ওয়েন্ট। আমি গিয়েছিলাম বোঝাচ্ছে। তারপর স্কুলে বললে কি করবে, টু স্কুল বসিয়ে দেবে, SCH স্কুল, এটা অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট এই তিনটে রূপে থাকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এই অবজেক্ট রূপে এটা অবজেক্টের জায়গায় বসিয়ে দিবে। তাহলে এইভাবে করে সাধারণ অতীত তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সাধারণ বর্তমান, সাধারণ অতীত দুটো তুমি পেয়ে গেলে, ঠিক আছে। তাহলে তুমি সাধারণ অতীত পেয়েছো, সাধারণ বর্তমান পেয়েছো। তাই এবার তোমার প্রাধান্য কি পেয়েছে, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে বর্তমানের কোনো যদি বাক্য রচনা করতে যাই বর্তমানকালে, তাহলে আমি কি করব, প্রেজেন্ট ইনডিফিনিট বানাতে গেলে কি করব, একটা সাবজেক্ট নিয়ে আসবো। যদি আমি বলি রাম ভাত খায়, তাহলে প্রথমে রাম বসাবো, প্রথমে সাবজেক্ট লাগে। সাবজেক্ট মানে প্রথমে সাবজেক্টকে বসাতে হয়। যেমন আমার বাংলা ভাষা তো রাম ভাত খায়, তা ভাতটা আমরা পরে বলি। আমরা বাংলাতে যদি বলি এই কথাটা, তো বাংলাতে রাম ভাত, তারপর খায় কথাটা বলি, তাই তো। এই যে খায়টা বললাম, তা খাওয়া ইংরেজিটা এসে ইংরেজিতে এখানে বসে, আর ভাতটা শেষে চলে যায়। তাহলে সাজালে কি হবে, রাম খায়টা এখানে বসাবো, তারপর ভাত বসাবো এখানে। এটা সাধারণ বর্তমান, রাম খায় ভাত। তাহলে খায় ইংরেজি কি হলো, ইট মানে হচ্ছে খাওয়া। যেহেতু রাম হচ্ছে থার্ড পার্সন, আমি কি করবো, এস বসিয়ে দেবো। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমি কি বলবো, রাম ইটস, আর ভাত ইংরেজি কি, রাইস, ঠিক আছে, আর আইসি। তাহলে এখানে রাম ভাত খায়, রাম হচ্ছে সাবজেক্ট, ভাত হলো ভার্ব, আর রাইস হলো অবজেক্ট। রাম ভাত খায় হয়েছে। এবার যদি তুমি এটাকে প্রশ্ন করতে যাও, হ্যালো লিসেন, এটাকে যদি প্রশ্ন করতে যাও, এর আগে এখানে একটা ডাস বসিয়ে দেবে। কেন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো, রামটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। এটাকে যদি ইন্টারপ্রেটিভ বানাতে যায়, একটা ডাস এনে দেবে। ডাস দিয়ে কি পাওয়া যায়, কি পাওয়া যায়, তুমি এটা আগে পুরোটা বসিয়ে দাও। রাম কি ভাত খায়, রাম ইটস রাইস, এখানে আমি রাম বসালাম, রাম ভাত খায়। তাহলে এই যে রামটাকে নিচে নামিয়ে দিলাম, রাম ইটস রাইস তো। এবার যেই নাকি তুমি রামটাকে এখানে নিচে নামাও, একই বাক্যটাকে ডাজের পরে নামাও, ডাজ রাম, এই যে এখানে ইটস কথাটা আছে, এই এসটা গিয়ে এই এখানে ঢুকেছে, তাহলে এই এসটা উঠে যাবে। এই যে এই এসটা এইখানে প্রশ্নবোধকের সাথে দুয়ের সাথে গিয়ে মিশেছে, বুঝলে তো। তাহলে এখানে এস নেই, যখন তুমি প্রশ্নবোধকে ফেলবে ইন্টারভেল, তখন ইটটা উঠে যাবে। তা ডাজ রাম ইট, রাম কি ভাত খায়। তুমি যখন উত্তর করবে ইয়েস 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 বলার পরে এই উত্তরটা চলে আসবে, এই কমা দিয়ে এই কথা, রাম ইটস, বুঝেছ। তাহলে হয়ে গেল প্রেজেন্ট সিম্পল। এইবার দেখো, তুমি যদি এটাকে পাস্ট সিম্পল বানাতে যাও, এদিকে তাকাও, রাম ভাত খায় তো, এদিকে শুনো কি করবে বলো তো। এটা পাস্ট সিম্পল যদি তুমি বানাতে চাও, পাস্ট সিম্পল বানাতে গেলে এটাকে কি করবে, কিচ্ছু করবে না, তুমি খালি এইখানে খায় তো, এখানে এটা হয়ে যাবে খেয়েছিল, খেয়েছিল। আর খেয়েছিল ইংরেজিতে খেয়েছিল কিসের দিয়ে প্রকাশ পায়, এট দিয়ে, এটি, ইট মানে খাওয়া, আর এট মানে খেয়েছিল। তাহলে এটা উঠিয়ে দাও, খায়টা বলবে না, প্রেজেন্ট সিম্পল। সাধারণ রূপ, ভার্বের সাধারণ অতীত রূপ হচ্ছে এট, ইট মানে খাওয়া, আর এট মানে খেয়েছিল। তাহলে রাম এট রাইস, রাইস এই দুটো পরিবর্তন হবে না। তার মানে কি, আমরা কি দেখছি, মানে ক্রিয়ার পরিবর্তনে
ভার্বের কালের পরিবর্তন হয়, মানে কি ভার্বের টেন্সটা পরিবর্তন হয়ে যায়, শুধু ভার্বের যদি তুমি ভার্বকে টেন্স, ভার্বের কালকে যদি পরিবর্তন করতে যাও, ভার্বের রূপকে পরিবর্তন করতে, যেটা বর্তমান রূপে আছে সেটাকে অতীত রূপ বসিয়ে দাও। তাহলে রাম খেয়েছিল, রাম এট ভাত রাইস, রাম এট রাইস, রাম ভাত খেয়েছিল, তাই তো? বুঝেছো? এবার এইটাকে তুমি যদি আবার অতীতে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে চাই, দিয়ে তাকাও, ইন্টারেস্টিং কিন্তু ডু দিয়েই না, ডু দিয়েই কিন্তু কি করতে হয়, ডু দিয়েই ইন্টারোগেটিভ, একটা ডু দিয়ে বানাই, ডাস বসিয়ে দিতে হবে। আর যদি অতীতে তুমি করতে যাও, দেখো তো ডিড বসাতে হবে, ডিড। এগুলো আনলে না তোমার এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যাবে। তাহলে কি করে, রাম কি ইয়ে করেছিল, ডিড এইটাই বসিয়ে দাও পুরোটা, ডিড রাম, রাম কি ডিড রাম, এটা ইট আছে যেটা, এটা এট আছে যেটা, এটা ইট হয়ে যাবে। কেন, এখানে ডিড দিয়ে যেতে আমরা কোশ্চেনটা করছি, ডিড দিয়ে করছি তো, এই জন্য আমরা এখানে ইট এনে ফেলব। যদি অতীতে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে হয়, তাহলে ডিড রাম ইট রাইস, রাম কি ভাত খেয়েছিল, যে এই কোশ্চেনটা করেছে এটার উত্তর দিতে গেলে একটা ইয়েস বসিয়ে দেবে, বসিয়ে এইটা এনে বসিয়ে দেবে, এইটার পরে সে এই বাক্যটা বসিয়ে দেবে, ইয়েস রাম এট রাইস, হ্যাঁ রাম ভাত খেয়েছিল। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে এই জিনিসটা বোঝা হলো তো? এইবার দেখো, তুমি যদি ভবিষ্যতে বানাতে যাও কোনো একটা বাক্যকে ভবিষ্যতে, তখন তুমি কি করবে? দেখো তুমি কি করবে, ভার্বের যে রূপটা আছে ইটটা, বা ভার্বের যে বর্তমান রূপটা আছে, বর্তমান রূপ, ভার্বের বর্তমান রূপ, বর্তমান রূপ কি ভার্বের, যেটা ভার্বের যে তিনখানা রূপ থাকে, একটা হচ্ছে প্রেজেন্ট, ইয়েটা কোথায়, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেল তিনটে ফর্ম থাকে না, প্রেজেন্ট, একটা হচ্ছে প্রেজেন্ট, আর একটা হচ্ছে পাস্ট, আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল তো, হ্যাঁ এর মধ্যে পাস্ট পার্টিসিপেল যেটা আছে ওটা আমাদের লাগবে না, পার্টিসিপেল, পার্টিসি PRTI পার্টি, পাস্ট PARTICIPL, ঠিক আছে? এই যে পাস্ট পার্টিসিপেল রূপটা যে আছে, এটা হচ্ছে গো, এটা হচ্ছে ওয়েন, আর এটা হচ্ছে গান, এটার মধ্যে আমাদের এটা লাগবে না, এই রূপটা আমাদের দরকার নেই। প্রেজেন্ট দিয়ে আমরা বর্তমান রূপ দিয়ে, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট বানিয়েছি, পাস্ট দিয়ে পাস্ট ইনডিফিনিট বানিয়েছি, এটা দিয়ে ফিউচার ইনডিফিনিট বানাতে পারবো না। আমরা প্রেজেন্টের আগে, এই যে প্রেজেন্ট রূপটা আছে না, এর আগে শ্যাল আর উইল দিয়ে দেবো এর আগে, তাহলে হয়ে গেল কি, তাহলে ফিউচার ইনডিফিনিট তৈরি হয়ে গেল। শ্যাল উইল এর আগে বসালে কি হবে, এরকম বলো, তুমি যদি বসো এদিকে তাকাও, শ্যাল উইল যদি এর আগে বসাও তবে কি হবে, এই দেখো গো মানে তো যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, আর এটা দিয়ে কি প্রকাশ পাবে, এটা দিয়ে তুমি কি, এইখানটা তুমি কি বলতে চাও, ফিউচারে আমি যাই, আমি গিয়েছিলাম, আমি যাব, এটা বলবো তো, যাব বলবো তো, এটা তো ফিউচার রূপ, হ্যাঁ ফিউচার ফর্ম তো, হ্যাঁ ফিউচার ফর্ম, সাধারণ বর্তমানের ফিউচার ফর্ম, যাব বা যাবে, তাই তো? বয়ের জন্য তুমি পাচ্ছ কি, বয়ের জন্য ব সমান সমান শ্যাল, আর বে সমান সমান উইল, ঠিক আছে? ভার্বের বর্তমান যা, ব যদি বলো, বয়ের জন্য কি পেয়েছো, শ্যাল পেয়েছো, ঠিক আছে? আর যায়ের জন্য গো, গো মানে যা, তুই যা, ইউ গো। তাহলে বাংলা যেহেতু ইংরেজি বাংলার উল্টো, শ্যালটা এই পাশে নিয়ে আসবো আর গোটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে শ্যাল গো মানে কি হলো, যাবো। আচ্ছা যাবে যদি বলো, বে, বের জন্য কি পেয়েছো, বের জন্য উইল, তাই তো? আর যা ইংরেজি কি, গো, তাহলে কি হলো, ইংরেজি বাংলার উল্টো এই পাশে নিয়ে যাও, তাহলে কি হলো, উইল গো মানে যাবে, তাই তো? উইল গো মানে যাবে তো, তাহলে কি হলো, ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট তাহলে কিভাবে তৈরি হয়, শ্যাল উইল বসিয়ে দেবো ভার্বের বর্তমান রূপের আগে, তাই তো? তাহলে ফিউচার ইনডিফিনিট তৈরি করতে গেলে তুমি কি করবে,
শ্যাল উইলটা খালি বসিয়ে দাও এরকম, যেমন ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডেফিনাইট তৈরি হয় যদি কি করলে শ্যাল বা উইল, শ্যাল বা উইল ভার্বের মূল ভার্বের বর্তমান রূপের আগে বসা, মূল ভার্বের এর বর্তমান রূপের আগে বসা, তাই তো? বুঝেছো ব্যাপারটা? কি বর্তমান রূপের আগে বসালে তাই কি বলবে? আমি বাজারে যাই, প্রেজেন্ট ইনডিফিনিট কি বলবে? मैं बाजार जाता हूँ, आई गो टू मार्केट। হ্যাঁ, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এদিকে তাকাও, आई गो टू मार्केट আমি প্রেজেন্ট ইনডিফিনিট, मैं बाजार जाता हूँ আমি বাজারে যাই। It means I go to market. Now you are going to market. This is indefinite action. Understood that you are performing. আমি বাজারে গিয়েছিলাম, খালি इस रूप को अतीत कर दो, খালি গো কে ওয়েন্ট করে দাও, আর কোনো পরিবর্তন হবে না। মানে ক্রিয়ার পরিবর্তন করে দিচ্ছ, তাতে বাক্যের কালের পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে যা যা আছে আইটা তাই থাকবে, টুটা টুই বসলো, মার্কেটটা মার্কেটে থাকবে। মানে কি আই ওয়েন্ট, খালি গোয়ের জায়গায় ওয়েন্ট বসিয়ে দিচ্ছি। এদিকে তাকাও, আই ওয়েন্ট আমি, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম টু মার্কেট, টু মানে দিকে বোঝাতে, মার্কেটের দিকে। দিকে বললে দিকে হচ্ছে প্রিপোজিশন অফ ডাইরেকশন, তো প্রিপোজিশন অফ ডাইরেকশন টুটাকে কি হবে মার্কেট আগে বসিয়ে দেবে। তাহলে টু মার্কেট আমি বাজারে গিয়েছিলাম। এবার আমি যদি বলি আমি বাজারে যাব, তাহলে আমি বটা দিয়ে কি পেয়েছি? আমরা বলেছিলাম শিখেছি না, ব সমান সমান কি শ্যাল, তাই তো? আর যা বর্তমান কাল, যা যদি বলি তাহলে কি হয় গো। তাহলে এবার যদি যাব কথাটা বলো, বয়ের জন্য কি পেলাম? হ্যাঁ, বয়ের জন্য কি পেয়েছি? শ্যাল, তাই তো? আর যায়ের জন্য কি পেয়েছি? হ্যাঁ, গো। তাহলে আমি কি করব? এর যেহেতু বাংলার ইংরেজি বাংলার উল্টো, আমি এটার পাশে নিয়ে আসবো, এটার পাশে নিয়ে আসবো। তাহলে কি হলো? শ্যালটা এই পাশে নিয়ে আসলে শ্যাল হলো, আর গো হয়ে গেল, শ্যাল গো, যাবো। তাহলে আই শ্যাল গো, মানে আমি যাবো, আর কোনো কিছু পরিবর্তন হলো না। তার মানে আই গো, আমি বাজারে যাই, আমি বাজার যেতে হবো, আই গো টু মার্কেট। আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট। আমি বাজারে যাব, আই শ্যাল গো টু মার্কেট, হয়ে গেল। সমাজ মায়া, এটাকে আমি যদি প্রশ্নবোধক করতে চাই, ডু আই গো টু মার্কেট, আমি কি বাজারে যাই? ইয়েস, ইউ গো টু মার্কেট। তুমি কি বাজারে গিয়েছিলে? ডিড ইউ গো টু মার্কেট? ইয়েস, আই ওয়েন্ট টু মার্কেট। আমি কি বাজারে, তুমি কি বাজারে যাবে? উইল ইউ গো টু মার্কেট? ইয়েস, আই শ্যাল গো টু মার্কেট। Did you understand? Is there any problem? I hope you have understood how to use present indefinite, past indefinite and future indefinite. You have learned how to make sentences based on these three tenses. Actually, you know what you have seen in this class is tense or time of the action. Time of action or tense depends on the change of the forms of verb. To make present indefinite, you are using the present form of the verb. आपको present indefinite बनाने के लिए verb का वर्तमान रूप का प्रयोग कीजिए। हो गया present। जैसे कि आप बोल रहे हैं कि मैं दूध पीती हूँ और पीता हूँ, I drink milk। मैं दूध पिया था, मैं और दूध चेंज नहीं हुआ, पिए थे, तो क्या कीजिएगा? ड्रिंक का अतीत रूप क्या है? ड्रैंक, बैठा दीजिए, आई ड्रैंक मिल्क। अगर आपको बोलना है कि मैं दूध पीऊंगी और पीऊंगा, तो गा या घी के लिए आपको क्या करना होगा? शैल या विल बैठा दीजिए। किसके आगे? भार्ब का वर्तमान रूप क्या है? तो हो जाएगा आई विल ड्रिंक, और नहीं तो आई शैल ड्रिंक क्या? मिल्क। अंडरस्टूड? दैट्स हाउ the present indefinite, past indefinite and future indefinite tenses can be made. And you know, to make interrogative sentences out of them,
all you need to do is to make present indefinite का interrogative बनाने के लिए, to make interrogative sentence based on present indefinite, you just bring either do or does based on the persons. If the person is in the third person singular number, you put does. You place does in front of the present form of the verb. Understood? or present simple sentence. प्रेजेंट इंडेफिनिट सेंटेंस से पहले आप डस को बैठा दीजिए इफ द पर्सन इज इन द थर्ड पर्सन सिंगुलर। यदि अतीत में है तो उसके आगे डीड बैठा दीजिए, और भार्ब का जो प्रेजेंट फॉर्म ऑफ भार्ब का जो भार्ब है जो पास्ट अतीत रूप में रहेगा पास्ट इंडेफिनिट में, उसको वर्तमान में लेके आइए। जैसे कि तुम चाय लिए थे, डिड यू टेक टी, टेक कर दिए। और यदि आपको उत्तर देना है तो जवाब देते समय आप बोलेंगे आई टूक टी, मैं चाय पी लिया। अगर आप बोल रहे हो कि भाई मैं चाय पीता हूँ, आई टेक टी, मैं चाय ले लिया था, आई टूक टी, मैं चाय पीऊँगी और पीऊँगा तो आई शैल टेक। समझ में आया? शैल विल बैठा के, तो मैं अगर क्वेश्चन आपको रखूँ तो विल और शैल को आगे बैठा के रखूँ। फ्यूचर इंडेफिनिट टेंस में जो है ना, जो बनता है, मान लीजिए कि मैं चाय पीऊँगा तो आई शैल बोलता हूँ ना, आई शैल टेक टेक, आई शैल टेक टी बोलूँगा। तो आप क्या कीजिएगा, ये जो शैल है इसको बाहर लाइए, इंटरोगेटिव बनाने के लिए शैल को आगे बैठाइए। शैल आई टेक टी हो गया ये क्वेश्चन मार्क, मतलब मैं क्या चाय पीऊँगा। तो जवाब देते समय आप लिखेंगे यस, यस यू विल, शैल आई टेक टी, मैं क्या चाय पीऊँ, तो आप बोलेंगे यस यू जब है विल लाओ, यस यू विल टेक, हाँ आप लेंगे। समझ में आया? राम क्या बाजार जाएगा, विल राम गो टू मार्केट, विल राम गो टू मार्केट, क्या राम मार्केट जाएगा? क्या हुआ रे, वाई आर यू लाफिंग? विल राम गो टू मार्केट, राम क्या बाजार जाएगा? जवाब देते समय आप कह रहे हैं यस, राम जाएगा। बार बार राम को रिपीट करने से अच्छा है राम विल को आगे लेके आया ना, तो ए विल फिर से वापस चला जाएगा इसके लिए जवाब के टाइम में। यस राम विल गो टू मार्केट। Understood? I hope you have understood these three tenses together, but from now onwards I will teach only one. एक एक करके करूँगा नेक्स्ट क्लास से। From the next class we will do one by one. Understood? Present indefinite. Next day we will do present indefinite only. It was a mixture of three tenses. Please don't take my don't think like I am going to teach three tenses together. It was just I was just trying to make you understand whether it is possible for you to understand three tenses together or not. But if you find it difficult, please write comments and make me understand whether you found it difficult to understand or not. If you have understood, it's good. But I am telling you, from now onwards you will have only one tense. Okay, I will teach you only one tense, and all the classes will be based on each one will have only one tense. Is that clear? I hope you have liked my class. If you have liked, please don't forget to subscribe to my channel. Bye.